ছেলের বিয়ের সময় মায়ের চোখ ছলছল করে কেন, এটাই আমি জানতে চাই। তার দুটো কারণ হতে পারে। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে ছেলের বিয়ে হচ্ছে, সেটা আনন্দের অশ্রু। আর একটা হতে পারে ছেলে তো এবার অন্য মেয়ের হয়ে যাবে, আমার তো আর থাকবে না, তাই জন্য ওর চোখে জল আসতেই পারে। না, এখন তো হয়, এখনই তো বেশি হয়, ছেলে তো আর মা থাকে না। অপূর্ব লাগলো। আমি সত্যি বলছি, গানটা আমি এর আগে তো শুনিনি। আমার সত্যি চোখে জল এসে যাচ্ছিল। আর দেবের এক্সপ্রেশনস, আমি ওর সামনেই বলছি যে ওর অতখানি প্রস্থেটিক্স এর মধ্যে দিয়ে ওর চোখ যেভাবে কথা বলেছে, ভাবা যায় না। মানে ও যে মার জন্য ওর যে মন কেমন করা, ওর যে কষ্ট পাওয়া, মার কাছ থেকে দূরে থাকার জন্য ওর যে কষ্ট পাওয়া, সেটা যে এত অপূর্ব ও চোখের মধ্যে দিয়ে ফোটাতে পেরেছে। আর তো বাকি মুখের মাসেলসের কোনো কাজ করবার উপায় ছিল না। আমি অসম্ভব ভালো লেগেছে আমার। গানটাও যেমন ভালো, অপূর্ব অনুপম একটা গানের এই সুরের মধ্যে একটা কোথাও হন্টিং ব্যাপার আছে, যেটা মানে মানুষের মনে ঘুরে ফিরে আসবে। আর মা আর সন্তানের বন্ধন তো একটা চিরকালীন বন্ধন, সেটা জন্মের আগে থেকে শুরু হয়, জন্ম মৃত্যুর পরেও থেকে যায়। সেটা এসেছে এই ছবির গানের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। এবারে অবশ্যই মা হয়ে গেলে নেক্সট কি হবে? বাবা। দুলালদাকে অনুরোধ করবো। আমি এইটুকুনি বলে রাখি, ছবি দেখার আগেই বলে রাখছি, এই ছবিতে অন্যতম সেরা যারা যারা অভিনয় করেছেন তাদের মধ্যে দুলালদা। কিছু মানুষ থাকেন যারা সংলাপকে নিজের কাঁধে বহন করার ক্ষমতা রাখেন। অনেকে সংলাপ বলেন, অনেকে সংলাপকে কাঁধে করে বহন করতে পারেন, তার চেহারা দিতে পারেন, প্রত্যেকটা শব্দ তার একার ইকার রহলা প্রত্যেক কটা জিনিসের অর্থ বের করে আনতে পারেন। দুলালদা তেমন একজন অভিনেতা এবং এমন একজন বাবা হয়ে উঠতে পেরেছেন ছবিতে, যে ছবিটাকে মা বাবা এই দুজনেরই অভিনয় একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। দুলালদা এবং অলোক দিকে আমাদের তরফ থেকে প্রণাম। দুলালদা কিছু বল। শুভ দ্বীপ্রহর। প্রথমে আমি একটা কথা জানাই, এই ধূমকেতুর মানে আপনারা যারা দেখলেন ইন ফ্রন্ট অফ দ্য কার্টুন অ্যান্ড বিহাইন্ড দ্য কার্টুন যারা কাজ করেছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এই ধূমকেতুর চিত্রনাট্যটা যেদিন আমি প্রথম শুনি, সেদিনকে একটা অসম্ভব ভালো গন্ধ পেয়েছিলাম এই স্ক্রিপ্টে, যে গন্ধটা এই 10 বছর ধরে আমি বয়ে চলেছি। যাই হোক, এই ধূমকেতুর আসল কারিগর তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন যে কত বড় কারিগর তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি। এই ধূমকেতুতে কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, অবশ্যই দেব এবং তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখবেন আপনারা এই ধূমকেতুতে। এবং এই যে দুটো চরিত্রের ব্যালেন্স, ছেলে এবং বৃদ্ধ, এটা যে কি অসাধারণ একটা জায়গায় যাবে সেটা আপনারা যখন ছবিটা দেখবেন, পুরো ছবিটা দেখবেন, তখন বুঝতে পারবেন যে দেব প্রমাণ করে দিয়েছেন সে একজন সত্যিকারের অভিনেতা। আমরা যারা দেখেছি শুটিং, এক্ষুনি কথা হচ্ছিল গান নিয়ে। এই মা গান তো সবই ভালো হয়, কিন্তু যখন ছবিতে সেই গানের জন্য তৈরি হয়, তখন গান এবং তার পিকচারাইজেশন, তার এক্সপ্লয়টেশন থ্রু সেলুলয়েড, এইগুলো যদি একটা ব্যালেন্স থাকে, তাহলে সেই গান কেন সমস্ত জিনিসটাই ভালো লাগবে। গানের সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক আবহাওয়া তৈরি করেছেন পরিচালক, সেটা এক কথায় অনবদ্য। বিশেষ করে যখন গানটি শেষ হয়, দেবের ওই এক্সপ্রেশন অন্য মাত্রায় নিয়ে যায়। তো এই আজকের দিনে একজনকে আমি খুব মিস করছি, যিনি আমার এই আউটডোর শুটিংয়ে অনেকদিন আমার রুমমেট ছিলেন, রুম পার্টনার ছিলেন, অর্ধেন্দুদা। খুব মিস করছি, কারণ প্রায় আউটডোরে প্রতিদিনই অর্ধেন্দুদার সঙ্গে আমার অনেকক্ষণ ধরে গল্প হতো। খুব ভালো লাগতো মানুষটাকে।
বোধহয় টু সাম এক্সটেন্ট আমাকে একটু একটু পছন্দ করতেন, তাকে খুব মিস করছি। আমি জানি না হ্যাঁ, দুলালদা আজকে। হ্যাঁ। আজ আমি ফোন করে ওনাকে বলে দেবো নিশ্চয়ই। যে তুমি এটা বলে নিশ্চয়ই, অবশ্যই কথা হয়। যাই হোক, দেখতে পেলে খুব ভালো লাগতো অতীন্দ্রদাকে। তো আমি আর কি বলবো, ধূমকেতু যেখানে কৌশিক গাঙ্গুলি আছে, দেব আছে, শুভশ্রী আছে, পরম আছে, রুদ্রনীল আছে, নন্দাদি আছে, কিছু তো একটা হবেই। ধূমকেতু কিছু একটা হবেই বলে আমাদের বিশ্বাস। এত পরিশ্রম, এতদিনের ধৈর্য এই বিফলে যাবে না। এবং আপনারা আছেন যারা এই ছবির প্রচারে সাহায্য করবেন, প্রতিটি মানুষকে দেখতে বলবেন ধূমকেতু, সেটা কিভাবে বলবেন আপনাদের মাধ্যম সে কথা বলে দেবে। আর বেশি কিছু বলছি না, একটি অসাধারণ ছবি আসছে আগামী 14ই আগস্ট, ধূমকেতু। নমস্কার। এই ছবির এক বিরাট অংশ, ছবি যতক্ষণ না দেখছেন এর বেশি আর কিছু বলবো না। রুদ্রনীল ঘোষ আমাদের বন্ধু অভিনেতা। রুদ্র এই ছবিটা অক্লান্ত পরিশ্রম করেছে এবং দেব এবং রুদ্র যুগলবন্দী, সেটা আর একটা সমান্তরাল জায়গা এই ছবিতে। সেই রুদ্রনীল ঘোষ, তাকে অনুরোধ করব তার এই অভিজ্ঞতা নিয়ে কিছু বলার জন্য। অপেক্ষার বোধহয় অবসান যেভাবে ঘটতে চলেছে, তত হার্টবিট আমাদের প্রত্যেকেরই বাড়ছে ক্রমশ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কারণ 14 তারিখ সিনেমাটা হলে আসছে, কারণ যে প্রতীক্ষা, যে আবেগ, আমরা যারা কাজ করেছি, শিল্পী, টেকনিশিয়ানস, যারাই, আমাদের সম্মানীয় পরিচালক কৌশিক গাঙ্গুলি, রানা সরকার, দেব, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে এক একটা করে বিট পড়ছে আমাদের। সিনেমা হয়, ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না। একটু আগে যে গানটা আমরা দেখলাম, আমি বাজি রেখে বলতে পারি 14 তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন এবং প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর বোধহয় আমাদের সঙ্গে থাকা খুব অবহেলায় পড়ে থাকে একটা কাপড়ের টুকরো, যেটাকে আমরা বলি রুমাল। সে খুব বিপদে আমাদের দৃঢ় করে তুলতে সাহায্য করে, আর চোখের কোণে সেই রুমালটা চলে যায় যে আমি ঠিক আছি। এমন একটা সিনেমার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি অবশ্যই বলবো, হ্যাঁ আমি গর্বিত এরকম টিমের সঙ্গে আমি কাজ করতে পেরেছি। রানা সরকার এবং কৌশিক গাঙ্গুলি তারা জানান, এবং সব থেকে অবাক করে দিয়েছিল যে খবরটা, মেন স্ট্রিমে যে সময় তুরীয় জায়গায় পৌঁছেছে আলোচনা, দেব, শুভশ্রী, যখন বড়ভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার অন্য একটা দিক তৈরি হচ্ছে, যেখানে দেবের মতো অভিনেতাদের নাওয়া খাওয়ার সময় নেই, মূল ধারার ছবির ধরন, গল্প করার ধরন, অভিনয়ের ধরন আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ এবং গুণী, আপনারা জানেন। সেই মুহূর্তে যেভাবে কৌশিক গাঙ্গুলির ধরনের ছবি বা আজকের দিনের যে ছবি, সেখানে সুইচ ওভার করা, যত দাপুটে বড় অভিনেতাই তিনি হন না কেন, আমি সবার উপরে সমান সম্মান রেখে বলছি, এতটা সহজ ছিল না, সহজ তো নয়। আমি প্রত্যেক মুহূর্তে, প্রত্যেকটা দিন অত্যন্ত কঠিন আবহাওয়ায় আমরা নৈনিতালে কাজ করেছি, করতে গিয়ে দেখেছি, এবং এটা বলবো যে অভিনেতা হিসেবে শিখেছি। আমার পাশে যে বসে রয়েছে মেন স্ট্রিমের সব থেকে বড় নাম, কি করে প্রত্যেকটা দিন পরিশ্রম করে
অভিনেতা, আরো ভালো অভিনেতা, আরো নিখুঁত অভিনেতা, কি করে নিজের মধ্যে যে অসন্তুষ্টিগুলো রয়েছে, হচ্ছে না, সেটা প্রত্যেক মুহূর্তে পাগল করে দিয়েছিল দেবকে। অস্বস্তি, অসহিষ্ণুতা নিয়ে ঘুরে বেড়াতো, হচ্ছে না। আর কোথায় বোধহয় আমাদের অভিনেতাদের এখানেই জয় হয়, যখনই হচ্ছে না, পরিচালক হয়তো খুশি, প্রযোজক হয়তো খুশি হয়েছেন, বা সহ অভিনেতা অভিনেত্রী খুশি হয়েছেন, কিন্তু শিল্পী যন্ত্রণায় ছটফট করছে, আরো ভালো হতে পারে। আমি এইটুকু বলবো যে এই সিনেমা নয় নয় করে কিছুই নয়, জানি 9 মাস আগেই শুটিং হয়েছে বলে মনে হয়েছে। ধূমকেতু বোধহয় সেই মাটি, যে মাটি থেকে ডানা মেলেছে একটা বড় প্রজাপতি আমার পাশে বসে রয়েছে, আর একজন পরিণীতা হয়েছেন। এরা আমার সহ অভিনেতা একদম না, আমি বলবো যে এদের থেকে ডেডিকেশন আমরা প্রত্যেক মুহূর্তে শিখেছি। আই এম প্রাউড টু সে, আমি গর্বিত যে পরিশ্রমী অভিনেতার পাশে যখন অভিনয় করার সুযোগ হয়, তখন তার পাশের অভিনেতারও শেখবার জন্য কিছু চলে আসে। এই ছবিতে কাজ করতে গিয়ে প্রত্যেকটা শিল্পী, এদিকে চিরঞ্জিত দা বলুন, ওদিকে পরমব্রত বলুন, তারাও রয়েছেন। আমার সামনে দুজন শ্রদ্ধেয় আমাদের কাজ শেখানো, যাদের কাজ দেখে বড় হওয়া, দেখে মানে কাজ শিখে, তারা রয়েছে, বিলন্দা রয়েছে, নৌকাদি রয়েছে, অর্ধেন্দুদাও, উনি শরীর খারাপ হয়েছে, এখন বিশ্রামে আছে। যারা প্রত্যেকেই কাজ করেছেন, আবার বলছি এই সিনেমাটা কোথাও যেন আমাদের আরো অনেক দূর, আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে গর্ব করার মতো করে আমরা প্রত্যেকেই পরিশ্রম করে কাজ করি, কিন্তু কিছু কাজ যেন আমাদের নিজেদের সঙ্গেই প্রতিযোগিতায় রোজ ফেলে বলে, এর থেকে ভালো কি করে করবি, তুই কর, কারণ এটা তোদেরই কাজ। আমার মনে হয় আমাদের ধূমকেতু সেই আবেগের জায়গায় ফেলেছে। ধন্যবাদ। আমরা প্রস্থেটিক্সের মেকআপ দেখে প্রশংসা করছি, অনবদ্য কাজ, প্রয়াত বিক্রম গায়কোয়াড়, তার অবদান অপরিসীম। এই প্রস্থেটিক্সের মেকআপ করার যে পরিশ্রম, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আমার মনে আছে সেটা নৈনিতালের দিওয়ালির রাত্রি, আমরা বাজি ফাটাতে ফাটাতে পাহাড়ে, তখন রাত্রি কিন্তু 1টা-1:30 বাজে, তখনও দেব ইউনিটের সাথে বাজি ফাটাচ্ছে, আমরা আনন্দ করছি, হই হই করছি। আমি ওকে বলছি তুই এবার যা, কালকে সকাল থেকে আবার মেকআপ আছে। তাহলে হ্যাঁ যাচ্ছি। ঠিক 3টে নাগাদ মেকআপে বসতো, তার আগে ওকে একটু গলা ভাত, আমি মেনুটাও বলে দিচ্ছি, ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতের মতো গলা গলা ভাত দেওয়া হতো, ওটাও খেয়ে নিত। তারপর মেকআপে বসতো। আমাদের শট শুরু হতো সকাল 8টা, ও 7টার সময় মেকআপ করে এসে পৌঁছতো। রাত্রি 3টে থেকে একটা চেয়ারে একটা ছেলে বসে থাকতো এই পুরো মেকআপটা কমপ্লিট করার জন্য। বিক্রম গায়কোয়াড় এবং তার সাথে আরো 3জন সহকারী এই মেকআপটা করছে। শিল্পীর কাজ, এবং সেখানে সারেন্ডার করে একজন অভিনেতা সারাদিন জুস ছাড়া কিচ্ছু খেত না। আমার মনে আছে একদিন রাত্রি 7:30-8টার সময়, তখনও ওই মেকআপটা নিয়ে আমরা শুট করছি, যেটা করার কথা নয়। একটা কথা বলেনি দেব, একদিন শুধু বললো আমার আজকে খুব কষ্ট হচ্ছে, স্কিনটা ব্রিথ করতে পারছি না, তো একটা অন্য জিনিস চাপানো আছে মুখের মধ্যে, এবং সেটা চাপলে ওর কষ্ট হচ্ছে সেখানে। কিন্তু একটা কথাও বলেনি, সেই রাত্রির সিনটাও করেছিল ওই মেকআপে। এই এতক্ষণ ধরে মেকআপ একটা চেয়ারে বসে হওয়া সম্ভব নয়। তার জন্য পার্লারে রিক্লাইনার যেগুলো হয়, খুব ভালো গদি দেওয়া, সেই চেয়ার তো নৈনিতাল কোথাও নেই। আমার ডান দিকে যে ভদ্রলোক বসে আছে, সে বললো চেয়ারটা যাবে কলকাতা থেকে, ওরকম একটা বড় রিক্লাইনার কেনা হলো, গদি দেওয়া একটা ভেরি এক্সপেন্সিভ রিক্লাইনার, সেটা কলকাতা থেকে নৈনিতাল পৌঁছলো। আমি যেটা বলতে চাইছি, সেই পরিশ্রমটা, সেই নিষ্ঠা, ইচ্ছে, সেইটা বাংলা ছবিতে কেউ কোথাও এক বিন্দু সেদিনকে কম করেনি। তার জন্য এই পুরো টিমের তরফ থেকে রানার প্রতি কৃতজ্ঞতা। রানা কিছু বল। হ্যাঁ, নমস্কার। যেটা বলছি, আমার কথা শোনার মতন খুব একটা ইন্টারেস্ট কারো আছে বলে আমার মনে হয় না। আমি ফুটেজ খেতে চাই না। আমি একটা কথাই বলতে চাই যে সিনেমার যে ইউনিভার্স, সেখানে একটা সিনেমা ধূমকেতুই হোক বা অন্য কোনো সিনেমা হোক, সেখানে
প্রযোজক হচ্ছে সিনেমার বাবা, আমি আর দেব হচ্ছে ধূমকেতুর বাবা, আর এই সিনেমার মা হচ্ছে সিনেমার ডিরেক্টর কৌশিক দা। তাই আমি এই গানটা আজকে কৌশিক দাকে উৎসর্গ করতে চাই। সবাই সবার মাকে উৎসর্গ করবে, কিন্তু সিনেমার মা এখানে হচ্ছে কৌশিক গাঙ্গুলি। তার তার যে স্ক্রিপ্ট, তার যে বানানোর যা প্ল্যানিং, সবকিছুই আমরা শুধু সাহায্য করেছি, পাশে থেকেছি। যারা অভিনয় করেছে তারা নিজেদের সাধ্যমতো করেছে। দেব তো পুরো প্ল্যানিংটাই, প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছে। আমার নতুন করে বলার কিছু নেই, ধূমকেতু একটা ইউনিভার্স। আপনারা বুঝতে পারছেন যে 9 বছর বা 10 বছর আগে সময় কিন্তু থেমে গেছিল একটা জিনিসে, এটা হচ্ছে দেব শুভশ্রী জুটির একটা সিনেমার সময় থেমে গেছিল। সেই সময় আবার 14ই আগস্ট শুরু হচ্ছে। আমরা টাইম মেশিনে করে 9 বছর আগে ফিরে যাচ্ছি। একটা প্রজন্ম বা দুটো প্রজন্ম অপেক্ষা করছে দেব শুভশ্রীকে আবার পর্দায় একসাথে দেখার জন্য। আপনারা গান দেখে ফেলেছেন, বাকি আরো কয়েকটা গান দেখতে পাবেন, সিনেমা দেখতে পাবেন। এই যে টাইম মেশিন, ধূমকেতু একটা টাইম মেশিন, এবং ধূমকেতু ইউনিভার্সের সবাই আজকে আমাদের এখানে বসে আছে। সবাই হয়তো ম্যানিফেস্ট করেছে ধূমকেতু একদিন আসবে, আমি করেছি, দেবও করেছে, রুদ্রনীল করেছে, এবং সবাই। সবচেয়ে বড় হচ্ছে যে মানুষ, এই যে এতদিন ধরে অপেক্ষা যে করা যায়, অপেক্ষা করার পরেও যে একটা ফল পাওয়া যায়, এটা আমরা দেখেছি। যেটা কৌশিকদা বলছিল, যে কোনো ফেসবুক পোস্টে এসে সবাই ধূমকেতু কবে আসবে, ধূমকেতু কবে রিলিজ হবে। আমরা অনেকবার চেষ্টা করে দেখেছি, এই যে যেরকম মাইক বন্ধ হয়ে যাচ্ছিল, একটা ঘটনার কথা মনে পড়ছে, 2019 সালে একবার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ধূমকেতু রিলিজ হবে, 19 থেকে 20 সব ঠিক হতে যাচ্ছিল, করোনা চলে এলো, কোভিড চলে এলো, প্যান্ডেমিক চলে এলো, সব বন্ধ হয়ে গেল। আবার আস্তে আস্তে তারপরে এইবারটা একদম একটা যে কথাটা বলতে হবেই আর কি, যে দেব যেভাবে ব্যক্তিগত উদ্যোগে, যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে এই যে রিলিজটার জন্য আমাকে যা যা প্রবলেম ছিল, কিছু আইনগত সমস্যা ছিল, দেব ছাড়া এই প্রবলেম সলিউশন কোনোদিন কারো করা সম্ভব ছিল না। তাই দেব এখানে মহাদেব ধূমকেতুর, ঠিক আছে, ঠিক আছে। এবং বাকি কথা দেবী বলবেন, আপনারা সবাই অপেক্ষা করছেন। আমার শুধু একটা কাজ বাকি আছে, বাকিটা তারপরে হচ্ছে। ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে ধূমকেতু। ও বুকের ভিতরেও আর একটা আছে, ওর বুকের ভিতরেও আর একটা আছে, এত বড় সমুদ্রের মতো। বাকি অনুষ্ঠান চলতে থাকুক, সবাই আপনারা এনজয় করুন। গানটা লাইভ হয়ে গেছে, দেখুন। এবং পরবর্তী গান কিছুদিনের মধ্যে আসবে, ট্রেলার আসবে। আমরা আরো অনেক কিছু ইভেন্ট করব, সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে জানানো হবে। সবাই পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন। এবং জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা ধূমকেতু সিনেমা শুরু করেছিলাম, মুহূর্ত হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, না প্রশ্ন না আসলে উত্তর দেবো না। প্রশ্ন যদি কিছু আসে সেটা প্রশ্ন করে, আমি জাস্ট আমার প্রশ্ন তো আসেনি কিছু, কোনো প্রশ্ন আসেনি। ঠিক আছে, এটুকুই। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এবারে খুব আনন্দের দিন সত্যি, আমাদের সবার জন্য, আপনাদের জন্য, প্রত্যেকের জন্য। এবারে বুঝতে পারছেন, অনুপম কথা বলে নিয়েছি, আমি আমার অনেক কথা বলে নিয়েছি, রানা বলেছেন, গোলালদা বলেছেন। সেই দেব এখন অনেক বদলে গেছে। তখন সে অভিনেতা ছিল, আজকে আজকে সেই ইন্ডাস্ট্রিতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রযোজক, এবং খুব দায়িত্ব নিয়ে যে যাত্রাটা আমি বলবো বনহাস এবং ধূমকেতু দিয়েও শুরু করেছিল। এই দেবের এই যে বিরাট ট্রান্সফরমেশনের জার্নি, সেই জার্নি কিন্তু বনহাস আর ধূমকেতু দিয়ে শুরু হয়েছিল। আজকে এই ইন্ডাস্ট্রিতে এই মাল্টিপ্লেক্সের এক অপরিহার্য অংশ, আজকে সব রকম সিনেমায় অপরিহার্য অংশ নিজেকে দেব নিজের পরিশ্রম দিয়ে গড়ে তুলেছে। এবং এর জন্য আমি খুব গর্বিত যে একটা মানুষ জানে কখন একটা জায়গা থেকে সময় উপযোগী হয়ে ওঠা যায়। এই যে ওর লড়াই, এই যে পরিশ্রম, এবং একটা হাউস তৈরি করে নিজের পছন্দ মতো ছবি বারবার করে করতে থাকা, এবং বাংলা সিনেমার এই যে উপহার করতে থাকা, পরপর ছবি করে একটা অন্য সিনেমাকে প্রতিষ্ঠা করা, তার জন্য অপরিসীমভাবে কৃতজ্ঞ থাকবে বাংলা সিনেমা ওর কাছে। আমি অনুরোধ করবো এই ছবির প্রযোজক এবং মুখ্য চরিত্র দেব যদি কিছু বলে। ও আমাদের খুব কাছের মানুষ, খুব বন্ধু, অক্লান্ত পরিশ্রম করেছে। এবং এই যে ঘুমোতে দাও, ওর আমি নিশ্চিত 14, 15, 16 তারিখ পর্যন্ত ঘুমোবে না। এই ছবিতে যখন পরপর হাউসফুলের বোর্ড ঝুলবে, তখন হয়তো দেব ঘন্টা 4-5 একটু বেশি ঘুমিয়ে নেবে। দেব, তোমরা এত ভালোভাবে গুছিয়ে কথা বলেছো, আমি মাইক হাতে নিতেই ভয় পাচ্ছি। থ্যাংক ইউ কৌশিকদা, থ্যাংক ইউ সো মাচ। রানাদাকে ধন্যবাদ। রানাদা দিয়ে শুরু করি আমি।
এই প্রথম প্রস্তাবটা আসে রানা দার কাছে। রানাদার সঙ্গে এটা আমার প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি। এর আগে আমরা আরেকটা ছবি প্ল্যান করেছিলাম, সেটা ফটোশুটও হয়েছিল, সেখানেও ঘটনাচক্র শুভশ্রীও ছিল না? হ্যাঁ, রাহুল, প্রিয়াঙ্কা, আমি, শুভশ্রী, চারজন ফটোশুট। হ্যাঁ, গুপি বাগাই আফগানিস্তান বলে একটা প্রজেক্ট ছিল, যেখানে আমরা সবকিছু হয়ে যায়, বাট লাস্ট মোমেন্টে যা হয় সেইটা কোনোদিনও আলো দেখেনি আর কি। তারপরে আবার রানাদা ফোন করে, এবারে তো হবেই। এবারে যা হয়, তখন আমি গল্প খুঁজছিলাম, কি ভালো গল্প, আমি কিভাবে রিমেক থেকে বেরোবো চেষ্টা করছিলাম। চাঁদের পর সেখানে মতাজ দিয়েছিল তখন অন্যরকম একটা গল্প। তারপরে অনিরুদ্ধ রয় চৌধুরী মানে টনিদা তখন বুনোয়াস নিয়ে আসে আমার কাছে। তারপরে রানাদা ফোন করে, তখন আমি খুঁজছিলাম এরকম ধরনের স্ক্রিপ্ট। তখন কৌশিক দার সঙ্গে আলাপ হয়। কৌশিক দা বললো কে, আমি একটা ছবি করছি ধূমকেতু। অবাকই ছিলাম, কারণ তখন আমাকে নন অ্যাক্টর, এখন বলছি নন অ্যাক্টর, কিন্তু বিশ্বাস করুন 10 বছরের লড়াইটা সবাই নন অ্যাক্টর বলেই পরিচিত ছিলাম। আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে, কিন্তু অ্যাক্টরের তকমাটা পাচ্ছি না। খিদে তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো। এবারে কৌশিকদার সাথে বসি, কৌশিক আমাকে একটা গল্প শোনায়, আমি মুগ্ধ, আমি প্রেমে পড়ে গেছিলাম। কৌশিক একটু আগে বলো না, কি ডান ভিতরে একটা ধূমকেতু, ভিতরে শুধু একটা না, এটা ধূমকেতু সমুদ্র, মানে কতটা আবেগ এই ছবিটা নিয়ে আমার আছে, সেটা শব্দ দিয়ে হয়তো বোঝাতে পারবো না। বিভিন্ন রকম বলবে যে দেব শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল, না 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 না। এই ছবিটা দেখুন, এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য, বা আমরা হয়তো তাদেরকে ইনভাইটও করি, সেটাও হতে পারে, তাদের জীবনে এটা সেরা কাজ। মানে আমি কি বলবো, মানে তখন না এমন একটা প্যাশন ছিল, এখনো আছে হয়তো, কিন্তু এই প্যাশনটা কোথাও হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা দেওয়ার কথা বলছে। অফকোর্স রানাদা চেয়ারটা নিয়ে এসেছিল, রানাদার অবদান অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং এ। হঠাৎ করে রানাদা বললেন যে না, দার্জিলিং অনেক বেশি শুটিং করেছো তোমরা, আমরা অন্য কোথায় করবো। আমি বলি বাজেট বাড়বে, বলে না সেটা আমি দেখে নেবো। আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, আবার এক খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচার জন্য মানুষটা পিছনে কোনোদিনও হাঁটেনি, সরি। তো বললাম না নৈনিতালে শুট করবো, একটু নৈনিতাল। তারপর বললো কাশ্মীরে শুট করবো, কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম, যেটা নারকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি, কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে এটা হবে না এটা হবে, চলো কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে। তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম, টাকা নিয়ে কোনোদিনও ভাবতাম না। সেটাই আমার মনে হয় সেটাই হওয়া উচিত, টাকাটাও ভেরি ইম্পর্টেন্ট। বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কৌশিক দা, আমার মনে হয় যে কৌশিক দা একটা জিনিয়াস লোক, মানে একটা ম্যাজিশিয়ান, যে সেটে থাকলে অ্যাজ এন অ্যাক্টর ইউ ফিল সুপার কনফিডেন্ট। কি হয়, আমি তো অনেকগুলো ছবি হয়ে গেল, ডিরেক্টর বলতে পারে, বোঝাতে পারে, অনেক সময় অনেক জায়গা হয়, সবাইকে বলছি না, কিন্তু একজন ডাইরেক্টর যে বলতে পারে, বোঝাতে পারে, করে দেখিয়ে দিতে পারে যে আমি এটা চাইছি, যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না। কি অনেক সময় ডাইরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, না দেব আমি এরকম চাইছি, বলে দিয়ে চলে গেল, এরকমটা কি রকম সেইটা বোঝাতে যে গ্যাপটা হয়, সেইটা খুব কম ডাইরেক্টর সেটা করতে পেরেছে। সেইখানে কৌশিকদার সাথে এটা আমার প্রথম ছবি, তাহলে ওয়াও, মানে এই যে পুরো যে হাঁটাটা, আমি 10 রকম ভাবে প্র্যাকটিস করেছিলাম। কে একটা বয়স হচ্ছে 82 বছর বয়স, সে তো দেবের মতন হাঁটবে না, কিন্তু কৌশিক আমাকে তো কনভিন্স করতে হবে, উনি তো পারফেকশনিস্ট। কিভাবে কনভিন্স করবো? আমার মনে হয় যে রুদ্রকে আমি দেখাতাম কোন হাঁটাটা রাখবো, কি মনে আছে তো? কে করে আমি কৌশিকদার কাছে গিয়ে বললাম কে না বয় ব্যালেন্সটা একটু এরকম এরকম করি, 2 পায়ের ব্যালেন্সটা নিয়ে হাঁটবো। কৌশিকদা বললেন হ্যাঁ এটা তো চাই, হ্যাঁ এরকম আরেকটু এটা করে নাও। ইট ওয়াজ নট ইজি। চরিত্রগুলো অনেকগুলো শেডস আছে। আজকে আমিও অনেকবার দেখে নিয়েছি, কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছি তো, নর্মালি কিনা মনিটরে দেখি বা টিভিতে দেখেছি এর অব্দি, বা কোনো অ্যাপ্রুভালের জন্য গানটা লক করার জন্য মোবাইলে দেখতে হবে একটু, বা টিজারটা মোবাইল, কিন্তু বড় পর্দা দেখে হ্যাঁ। তো অনেকগুলো নস্টালজিয়া আছে মানে ছোট। থ্যাংক ইউ কৌশিকদা ফর ধূমকেতু, থ্যাংক ইউ রানাদা, যতই ঝামেলা হোক না কেন
রায়দা কিন্তু এমনি ব্যক্তিগতভাবে ভালো মানুষ, কিন্তু রায়দার একটা একটা গুণ আছে, একটু একটু চাপটা ঘুরিয়ে কাজটা করবে সবটাই, কিন্তু রাত্রেবেলায় ও একটু একটু হালকা টেনশন দিয়ে রাখবে, না এটা না ওইটা না, আর ঠিক ওইটাই করবে। বাট এটাই আমার মনে হয় রাজাদাকে আমরা এরকম ভাবে, রানাদাকে আমরা এরকম ভাবে একসেপ্ট করে নিয়েছি আমাদের জীবনে, তাই তো কৌশিক না? বলবে রানা এরকম বলবে যে একটা গান এখানে খুব দরকার আছে, গানটা এভাবে হচ্ছে, এই করবে, তুমি ব্যবহার করবে না করবে তোমার ব্যাপার, আমি করে দিয়ে দিই। বাট হ্যাঁ, দুজনেই যাদেরকে নিয়ে কথা বললাম দারুণ প্যাশনেট যখন সিনেমা নিয়ে আলোচনা হয়। তো থ্যাংক ইউ রানাদা, থ্যাংক ইউ কৌশিকা ওয়ান্স অ্যাগেন। এবার চলে যাও বাঁ দিকে। এবারে অভিনয় করছি আমি রুদ্রর সাথে। আমার মনে হয় কি আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় কেন আমাকে আর একটু প্র্যাকটিস করতে হবে, সেটার নাম হচ্ছে রুদ্রনী। হি ইজ জিনিয়াস, মানে ওর মতন অভিনেতা আমরা কেন যে ইউজ করতে পারি। আমি ময়দান দেখলাম, ওর ময়দান দেখে ওকে ফোন করলাম, ও গাল দিয়েছে রাত্রেবেলা আমাকে বিজেপি থেকে, তুই এরকম করছে গাটালে করছে না, ফোন করেছি ভাই ময়দানে তুমি ফাটিয়ে দিয়েছো ভাই, ফোন করে বলেছে হি ইজ জিনিয়াস। ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে। ও আমি ডাবিং করার সময় দেখলাম আমি কেঁদেছি, মানে ওর অভিনয় দেখে। বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেখানে হচ্ছে এই লোকটা কি করলো। এবং একটা সময় যাক এটা বলতে চাইছি না বলেই ফেলি, একটা সময় বুড়ো সেজেছে, এরও দেব হয়েছে। দেখি ডাবিংটা কি করে করলো, ভয়েসটা কি করে করলো, পুরোটা বসলাম ঠিক আছে একটু কফি ব্রেক নিই। আমি বাইরে গেলাম, কফি খেলাম, ভাবলাম আবার লেটস ডু দ্য রিড আপ। এর পুরো পুরো চরিত্রটা আবার আমি রিড আপ করলাম। হয় নাকি এই যে যেটা বললো কি পরিশ্রমিক অভিনেতা যদি পাশে দেয়, পরিশ্রমিক তো বলতো বাংলাটা একটু কারেক্ট করে দিই, এখনো ওই জায়গায় আছি আমি। অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয় সেটা অভিনেতারা কি বুঝতে পারে বা হয়তো অনেক সময় কথা দিয়ে বোঝানো পারে না। থ্যাংক ইউ রুদ্র, থ্যাংক ইউ সো মাচ। হি হ্যাজ বিন এ গ্রেট হেল্প ইন দ্য ফিল্ম, ব্রিলিয়েন্ট হি ইজ। আমি আবার বলছি এই ছবিতে যদি কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় কৌশিক অমিত পাবে, নাম গেলে অ্যাওয়ার্ড দিয়ে দেয়। আরে দাদা আপনি কষ্ট করবেন না, রানার সঙ্গে অনেক লোক পেয়ে বসে আছে, আরে রানার সঙ্গে আপনি পাঠিয়েছেন, আমি এমনি পাঠিয়ে দিতাম, কিন্তু যে এতে দুজনের পর যদি ডিজার্ভ করে সেই মানুষটা, আই থিঙ্ক ইজ ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। নিজেরটা যা বলছেন। দুলালদার সঙ্গে আমার সেকেন্ড ছবি অগ্নিশপথে, উনি আমার বাবার প্লে করেছিলেন, প্রথম ছবি আমার। এই লোকটা যে কি বড় মাপের অভিনেতা, আমরা যে কেন ইউজ করতে পারিনি বা পারলাম না ওই বড় বড় চরিত্রের জন্য। আমার মনে হয় কি দুলালদাকে যেইভাবে উনি বাবার চরিত্রটা পোর্ট্রে করেছেন, আমি অনেকগুলো বাবা ছেলের ছবি করেছি, কিন্তু 10 বছর হয়ে গেছে হ্যাঁ শুটিং করে। আমি এক কথা নিজের প্রমোশন বা নিজের ছবির টিকিট, দুটো টিকিট বিক্রি করার জন্য কথাগুলো বলছি না যেখানে, কারণ এই ছবিটা না বক্স অফিসে উঠতে চলে গেছে আমাদের। মানে কিছু কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে। ধূমকেতু আমরা কেউ এই মঞ্চে বসে নেই কে এটা বলার জন্য কি আমরা বক্স অফিসে যাবো না, না তাহলে ছবিটা রিলিজ করতাম না, অনেক আগে রিলিজ হয়ে যেত। এই যে আটকেছে বিকজ অফ দ্য ইমোশন, সবাই নিজের ইমোশনটা এই সঙ্গে জড়িয়ে রেখেছে। দুলালদা অপূর্ব এই ছবিটার মধ্যে। আর দুলালদার সঙ্গে প্রত্যেকদিন শর্ট দেওয়ার আগে জিজ্ঞেস করবো ঠিক হচ্ছে তো, ঠিক হচ্ছে তো, আরে কি বলছো ঠিক ঠিক। অ্যান্ড দুলালদার সাথে আমার অনেক সিন আছে ছবিটার মধ্যে, মানে সিনের পর সিন আছে যেখানে বড় বড় মানে সংলাপ চলছে। অ্যান্ড ইটস নট ইজি দুলালদার সাথে অভিনয় করা। ওই প্রস্তাবিক নিয়ে এক টাইমস, ছেলে হয়ে এক টাইমস, কখনো বকছে, কখনো ভালোবাসছে, কখনো চিৎকার করছে। অ্যান্ড সেইখানে লাইক দিস ওল্ড ম্যান ইজ ডুইং সো গুড। এই ওল্ড ম্যানটা ফাঁকা হয়ে যাচ্ছে, দুটো বৃদ্ধ মানুষ দুজন কথা বলছে, আর সেখানে একটু ব্যালেন্স ইট, ওই বয়সটাকে তো আমাকে মেলাতে হবে। It was not easy job. দুলালদার সাথে অভিনয় করা is not easy, but I think he made me so comfortable. And thank you দুলালদা, thank you so much, thank you. অলকানন্দারিকে নিয়ে কি বলি, এই গানটা সত্যি বলার জন্য মানে she is like that, মানে পুরো ছবি জুড়ে সহজ সরল মা বলে যেটা বোঝানো যায়। এবং এই চরিত্রগুলো না আমাদের সহজ নয়, কিন্তু মানে আমি যে চরিত্রটা প্লে করেছি বা রুদ্র বা দুলালদা, এগুলো সাধারণভাবে আসে না, প্রত্যেকদিন কেউ লিখতে পারে না এই চরিত্রগুলো, এটা ওয়ান্স ইন আ ব্লু মুন পায়। আমার মনে হয় রুদ্র এরপরে এই জীবনে এইরকম ধরনের চরিত্র পাবে না, বা আমিও পাবো না। দেব ধূমকেতুর মতন চরিত্র আমার মনে হয় না কেউ আমার জন্য লিখবে, বা লিখতে সম্ভবও কিনা আমি ডাউট করিনি।
48টা ছবি হয়ে গেছে, তা সত্ত্বেও আমি এত বড় বড় কথা দায়িত্ব নিয়ে বলছি। অলকাদি, থ্যাংক ইউ সো মাচ। আর আমার তো অনুপম আছে। আমি সত্যি অনুপমকে একদিন ফোন করেছিলাম, 4 বছর আগে ফোন করেছিলাম কোনো একটা ছবির জন্য। রানা সোনা ছবি রিলিজ করবো না, ভালো ভালো গান পড়ে আছে, শুধু শুধু নষ্ট হচ্ছে, ওই মা গানটা আমাকে দাও, আমি অন্য কোনো ছবিতে ইউজ করবো। এইটা কি করে হয়? রানা সোনা কি কথা বলবো বলো তো, এসে পুরো অ্যাকাউন্ট খুলবে 2014 থেকে, গানগুলো নষ্ট হচ্ছে। মা গানটা আমি সত্যি প্রেমে পড়েছিলাম। দুটো গান আমাদের শুটিং এর সময় হাতে ছিল, একটা তো গানে গানে যেটা আমরা শুরু করেছিলাম, এবং মা গানটা একটা সময় ছিল আমি পাগলের মতন শুনতাম। হয় না কিছু কিছু গান কোনো কারণ নেই কেন শুনছো, মা গানটা আমার সেরকম একটা সময় একটা গান, এই গানটা ছিল যেটা আমি লুপে শুনতাম, এখনো লুপে শুনি। তো থ্যাংক ইউ অনুপম। আমার মনে হয় কি অনুপম সময় এটা আমার প্রথম কাজ সেই সময়কার। দারুণ 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 কম্পোজিশন সব কটা গান। এর পরের গানটা যেটা রিলিজ হবে সেটা পুরো লন্ডন জুড়ে শুনেছি। ইনফ্যাক্ট আমি বলেওছি যে আমি লন্ডনে কম করে 1000 খানেকবার গানটা শুনেছি, এতটাই ভালো। পরের গানটা আরো ভালো, এই গানটা তো দারুণ গান। তো আমার মনে হয় কি এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত, কি প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে যাচ্ছে, সেইটাই একটা ভালো কাজের কি বলবো চিহ্ন। তো এইটা হলো আমাদের মঞ্চে যারা আছেন, যারা মঞ্চে নেই, পরমব্রত প্রমত, থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। তখন যখন পরমব্রত ছবিটা পাঠ, তখন আমাদের অতটা বন্ধুত্ব ছিল না। হি ডিড দ্য ফিল্ম বিকজ অফ রানা সরকার এন্ড কৌশিক অমিত, ওনাদের হয়ে কাজটা করেছিল। বাট পরম আমার এখন খুব ভালো বন্ধু, এন্ড আই থিঙ্ক হি ডিড এ ব্রিলিয়েন্ট জব ইন দ্য ফিল্ম। চিরঞ্জিত দা, দীপক দা আমাদের দারুণ অভিনেতা, আমার সঙ্গে দীপক দা এমনি খুব ভালো বনে আর কি। তো আমার মনে হয় দীপক দা যতটুকু আছে ছবিটার মতো অনেকটাই আছে। চিরঞ্জিত দা, আই থিঙ্ক ইভেন হি হ্যাজ গিভেন হিজ নট বেস্ট আই উড সে, বাট এই ক্যারেক্টারে যতটুকু দরকার তার থেকে বেশি আমরা পেয়েছি দীপক দার কাছ থেকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, শুভশ্রী। আমার মনে হয় ওরও জীবনে সেরা কাজ, যেটা কৌশিক একটু আগে বলছিল, তখন আমরা চিহ্নিত যে আমরা কমার্শিয়াল ছবির নায়ক নায়িকা, তাদেরকে নিয়ে ইটস এ বিগ ফিল্ম, ইট ওয়াজ নট এন ইজি ফিল্ম, কে তাদেরকে বিশ্বাস করে কাস্ট করা। এবং আমি হলফ করে বলতে পারি অ্যাজ এ প্রডিউসার হিসেবে আজকে দাঁড়িয়ে আই এম ভেরি প্রাউড যে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী এই ছবিতে আছে বলে। অ্যান্ড ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে, আমার মনে হয় যে এখন তো অনেক বেশি উন্নত পরিণত, যেটা ও বলেও থাকে, বাট মাঝে মাঝে উন্নত পরিণতর পরেও আমাদের পুরনো লুক, পুরনো ইনোসেন্ট গুলো দেখতে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবিতে সেটাই হবে, কে আমার মনে হয় এটাও জীবনের সেরা ছবির মধ্যে একটা ছবি হয়ে থেকে গেল আমাদের সবারই জীবনে। তো দিস ইজ অল। আমি কাউকে মিস করলাম? অদুম দাস, হ্যাঁ অদুম দাস আচ্ছা, আমার সঙ্গে অতটা সিন ছিল না, বাট হি ইজ अगेन লেজেন্ড অ্যাক্টর। আমরা পেয়েছি ওনাকে এই ছবিটার মধ্যে, ডেফিনেটলি উই আর ভেরি হ্যাপি এন্ড ভেরি প্রাউড কে উনিও আমাদের এই পরিবারের সঙ্গে, ধূমকেতু পরিবারের সঙ্গে যুক্ত আছেন। আর একটা নাম যেটা আমার কাছে, ওনার সঙ্গে সংসার করেছি আমি 25 দিন, বিক্রম গায়কওয়াড়, মেগা আর্টিস্ট। আমাদের এইটার পিছনে একটা ইতিহাস আছে। আমরা কতটা প্যাশনেট ছিলাম, কতটা এই ছবিটাকে নিয়ে সততায় ছিলাম, আমরা অনেস্ট ছিলাম, সেটা আরেকটা পরিচয় হচ্ছে কি কৌশিকা তো লিখে নিয়েছে দুটো চরিত্র। তখনকার দিন কি হতো, আজ থেকে 10-12 বছর আগেকার কথা বলছি, শুটিং তো 10 বছর হয়েছে, তার আগে তো 1 বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছি, 2013-14 থেকে আলোচনা চলছে। আগে হতো লুকস চেঞ্জ মানে দাড়ি গোপ বা চুল বাড়ি নেওয়া, যেটা খারানে করেছি 2024-এই করেছি, কিন্তু দুটো চরিত্র বাবা ছেলে, একটাকে দাড়ি বড় করে দিয়েছিলাম, লম্বা লম্বা চুল করে দিয়েছিলাম, ছেলেটা নর্মাল দেব যেরকম দেখতে লাগে সেরকম। সেই সময় উই থট অফ ডুইং কে দেব, কিন্তু অথচ দেব না। এইভাবে আলোচনা হয়েছে ওই চরিত্রটাকে অন্য কাউকে কাজ করা হবে, কৌশিক তার আমল না ওইটাই হবে, তাহলে ও কিভাবে যাবে কিভাবে আসবে, বলে সেটা আমরা প্রস্তুতি করবো, করবেটা কি? He said we'll get the best makeup artist of India. I said বাংলা ছবি ওই সময় বেস্ট মেকআপ আর্টিস্ট কোন তো করো, এটা বেস্ট খুঁজতে খুঁজতে আমাদের কাছে এলো কে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বিক্রম গায়কওয়াড়, যে হলিউডের ছবি করছে বা ইন্ডিয়ার যত বিগ বাজেট ছবিও করছে, এট দ্য সেম টাইম হলিউডের সব ছবিও করছে। রাধা বলুন কি করবে, রাধা একটা ভালো গুণ আছে, কোনোদিন না বলে না, চলো দেখি তো, চেষ্টা তো করি। লোক জাতিস্বরে পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আগে জাতিস্বর আগে ন্যাশনাল পেয়েছে, ওকে সরি। তো সেই জায়গা থেকে এবারে মেকআপের বাজেট এলো, কেউ মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে পার ডে কস্ট। তো
মিনিমাম 12-15 দিন শুটিং হবে, কি করে 2 লাখ টাকা দিয়ে হলো না, এটা এত ছবি করছি। উই ডিড আওয়ার ফার্স্ট লুক সেটটা আমরা করলাম পুজোর আগে, তারপরে বিদেশ চলে গেলাম আমরা। না আগে কলকাতা হয়েছিল, লুক সেট হয়ে সব অ্যাপ্রুভ হয়ে গেছে, এবার আমাদের লুকটা পছন্দ হচ্ছে না, উই রিজেক্টেড আওয়ার ফার্স্ট লুক সেট। তাকে আবার কনভিন্স করা হচ্ছে, সে এত বড় বড় মাপের মানুষ, বিজি, তাকে আবার কনভিন্স করছে না স্যার এই লুকটা আমাদের পছন্দ হচ্ছে না, উই ওয়ান্ট বেটার লুক। আমরা আবার সবাই টিম নিয়ে বম্বে যাই, আবার একটা লুক সেট তৈরি হয়, যে লুকটা আপনারা এখন ফাইনালি দেখছেন। তো এটাই বলবো কি থ্যাংক ইউ বিক্রম জি, উনি এখন নেই, বেঁচে নেই, এবছরই উনি মারা গেছেন। তো আমাদের শ্রদ্ধাঞ্জলি আমাদের টিমের পক্ষ থেকে, আই থিংক ইজ এ জিনিয়াস, হি ওয়াজ এ লেজেন্ড। এন্ড অন্যতম ভালো লাগার কারণ এই ছবিটার মধ্যে হচ্ছে ডেফিনেটলি এই প্রস্থেটিক মেকআপটা। তো থ্যাংক ইউ বিক্রম স্যার, আপনি যেখানেই থাকেন ভালো থাকুন, যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। দিস ইজ অল আবাউট ধূমকেতু। সৌমিক হালদার, হাই, হাউ ক্যান আই ফরগেট হিম? সৌমিক হচ্ছে আমাদের ডিওপি, আইডি হচ্ছে আমাদের ইন্দ্রনীল দাশগুপ্ত, হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন। এবং বিক্রম গায়কোয়াড়ের ওই ম্যাজিকটা দেখতে দেখতে ও ইন্সপায়ার্ড হয়, যেটা এইভাবে হতে পারে। এবং ওই যে ওর জীবনে প্রস্থেটিক্সের একটা হাত ছাড়িয়ে ও পড়াশোনা শুরু করলো, আমরা আমাদের মধ্যে কিভাবে করতে পারি, করতে করতে আজকে কলকাতা শহরে অপরিহার্য একজন প্রস্থেটিক্স আর্টিস্ট তৈরি হয়েছে। সেই ইন্সপিরেশনের পয়েন্টটা কিন্তু সোমনাথের ধূমকেতু। তাই ধূমকেতুর প্রত্যক্ষ পরোক্ষ অনেক অবদান রয়েছে, এবং সেই জন্য আজকে সোমনাথ, আমরা আজকে আর বম্বে যেতে হয় না, কলকাতাতে আমরা কাজটা করতে পারি। সেটার কিন্তু সূত্রপাত সেই JW ম্যারিয়টের ঘর, যেখানে সোমনাথ ছাত্রের মতো দাঁড়িয়ে দেখছে বিক্রম গায়কোয়াড় কি ম্যাজিকটা করছে। অনবদ্য, সেটা অনবদ্য।